তৃতীয় বিশ্বের দেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই শব্দটা আমরা প্রায় শুনি। বিশেষ করে যখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এই শব্দটা শুনি তখন মনে প্রশ্ন জাগে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই দেশগুলো হলে তাহলে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কোন কোন দেশ আছে। আজকের এই ভিডিওতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কি কি, তাদের বৈশিষ্ট্য কি, কেনই বা এই নামগুলো রাখা হয়েছে, এই সবকিছুই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনিও চেষ্টা করবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য, কারণ বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমে আসি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কেন বলা হয়। মূলত কোল্ড ওয়ারের সময় এই পুরো পৃথিবীকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক পাশে ছিল প্রথম বিশ্বের দেশ, এক পাশে ছিল দ্বিতীয় বিশ্বের দেশ, আর এক পাশে ছিল তৃতীয় বিশ্বের দেশ। প্রথম বিশ্বের দেশগুলোর মধ্যে কারা কারা ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু দেশ, যারা ছিল মূলত পুঁজিবাদী ব্যবস্থায় বিশ্বাসী, ধনী, শিক্ষিত এবং তার চেয়েও বড় কথা ওইসব দেশগুলোতে গণতন্ত্র চর্চা করা হতো, অর্থাৎ ডেমোক্রেসি ছিল তখন থেকেই। এরপরে দ্বিতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে ছিল সোভিয়েত ইউনিয়ন এবং তার বন্ধু দেশগুলো, যারা মূলত সমাজতান্ত্রিক ব্যবস্থা বা একনায়কতন্ত্রে বিশ্বাস করত। সোজা কথায় বললে কমিউনিস্ট যে কান্ট্রিগুলো ছিল তারা হচ্ছে দ্বিতীয় বিশ্বের দেশ। এরপর আসি তৃতীয় বিশ্বের দেশ কারা কারা ছিল। তৃতীয় বিশ্বের দেশগুলো ছিল সেই সব দেশ যারা এই প্রথম বিশ্বের দেশ বা দ্বিতীয় বিশ্বের দেশ কারোর সাথেই যুক্ত ছিল না কোল্ড ওয়ারের সময়। এরা ছিল নিরপেক্ষ এবং এদের মূল যে পরিচয় সেটা হচ্ছে এইসব দেশগুলো অর্থনৈতিক এবং সামাজিক দুইভাবেই ছিল অনেকটা পিছিয়ে। কেন এই দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে তার অনেকগুলো কারণ ছিল, কিন্তু তার মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ কারণ, যা হচ্ছে প্রথম হচ্ছে রাজনৈতিক কারণ, দ্বিতীয় অর্থনৈতিক কারণ, তৃতীয় সামাজিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে কি কি আছে? এইসব দেশের যে মানুষগুলো ছিল তারা জানতোই না যে গণতন্ত্র বলেও একটা শব্দ আছে, ডেমোক্রেসি বলেও একটা শব্দ আছে। তখন কোল্ড ওয়ারের সময় তারা জানতো না যে ভোট দেওয়া যায়, কোনো একজন প্রতিনিধি চুজ করা যায়, কারণ সবসময় তাদের উপর কেউ না কেউ শাসন করে আসছে। হয় একনায়কতন্ত্রে মানে ডিক্টেটরশিপে কেউ শাসন করতো, নয়তো সামরিক বাহিনী। তো দেশের মানুষ জানতোই না যে ভোট দেওয়া যায়। তারা সবসময় জানতো কোনো পারিবারিক একজন ডিক্টেটর এসে শাসন করবে তাদের, নয়তো একজন সামরিক কর্মকর্তা এসে শাসন করবে। ওই সময়টাতে প্রথম ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো, ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি, সেই কান্ট্রিগুলোতে গণতন্ত্র ছিল এবং পুরোদমে সেখানে গণতন্ত্র চর্চা করা হতো। মানুষ ভোট দিত, নিজেদের যে সরাসরি কথা বলার অধিকার সেটা তারা জানতো এবং বলতো। এরপরে হচ্ছে অর্থনৈতিক কারণ। প্রথম বিশ্বের দেশগুলো এমনিতেই ছিল ধনী, কারণ তারা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বিশ্বাস করত আর শিক্ষিত ছিল। অন্যদিকে এই যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, এই দেশগুলো ছিল মূলত গরিব। এদের যে প্রধান ইনকাম সোর্স সেটা ডিপেন্ড করতো কৃষিকাজের উপর। শিল্পায়নের কোনো ব্যবস্থা সেখানে ছিল না, যার কারণে মানুষ ছিল খুবই দরিদ্র। এরপরে 3 নম্বর হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে আসে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য খাত। শিক্ষা ব্যবস্থা ছিল একদম বাজে, স্বাস্থ্য খাত ছিল না বললেই চলে। ছোট ছোট অসুখে মানুষ মারা যেত, শিক্ষা ব্যবস্থা ছিল না, এই জন্য শিশু শ্রম সব জায়গায় চলতো। আর যেহেতু শিক্ষা ব্যবস্থার অভাব ছিল, শিক্ষিত মানুষ কম ছিল, সেহেতু সেখানে দুর্নীতি হতো ভরপুর। মূলত এইসব কারণকে বিবেচনা করেই এই দেশগুলোকে তৃতীয় বিশ্বের ক্যাটাগরিতে তখন ফেলা হয়েছে। এখন এই তৃতীয় বিশ্বের দেশ এই শব্দটা নিয়ে অনেক মানুষের নারাজগি আছে, কারণ এই শব্দটা নাকি একটা নেতিবাচক ভাব প্রকাশ করে। এই জন্য তৃতীয় বিশ্বের দেশগুলোর নাম পরিবর্তন করে এই তৃতীয় বিশ্বের জায়গায় উন্নয়নশীল দেশ বা গ্লোবাল সাউথ এই শব্দগুলো ব্যবহার করে। এখন আমি থেকে গেলাম, আমার নাম পরিবর্তন করলে যদি আমি ভালো হয়ে যায়, আমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, তাহলে তো ভালোই, তাহলে সবারই এই জিনিসটা করা উচিত। যাই হোক, তৃতীয় বিশ্বের দেশগুলোর যে বৈশিষ্ট্য, ওই কোল্ড ওয়ারের সময় যে বৈশিষ্ট্যগুলো ছিল, আজও সেই সব বৈশিষ্ট্যের অনেকগুলো বর্তমান যে দেশগুলো আছে তার সাথে মিলে, অর্থাৎ তৃতীয় বিশ্বের যে দেশ তাদের সাথে। প্রথম হচ্ছে অর্থনৈতিক কারণ। সেখানে দরিদ্রের হার অনেক বেশি, দেশগুলো সবসময় বৈদেশিক ঋণের উপর নির্ভর করে তারপর চলে, রপ্তানির চেয়ে আমদানি বেশি। এরপরে 2 নম্বরে সামাজিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই উন্নয়নশীল দেশগুলো এখনো তাদের দেশে সবার জন্য শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। স্বাস্থ্য খাত সেখানে এখনো দুর্বল এবং নারীর অধিকার বলতে কোনো শব্দ সেখানে থাকে না। সমাজে কোনো একতা থাকে না, সমাজে বিশৃঙ্খলা লেগেই থাকে। এরপরে 3 নম্বরে রাজনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে গণতন্ত্র সেখানে ঠিকঠাক কাজ করে না, দুর্নীতি সবচেয়ে বেশি থাকে, করাপশন বেশি। করাপশনের তালিকায় সবার উপরে এই দেশগুলোর নাম পাবেন আপনি। এরপরে গণতন্ত্র যেহেতু ঠিকঠাক চর্চা হয় না, সেহেতু কখনো গণতন্ত্রের নামে কোনো সরকার আসবে, সে এসে একনায়কতন্ত্র চালু করবে অথবা মার্শাল ল লাগু হবে, এই জিনিসগুলোই চলতে থাকে। অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা চলতে থাকে। একটা দেশ যে স্থিতিশীল হবে সেটা সম্ভব হয় না এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে। এবং এইসব দেশে ধর্ম নিয়ে রাজনীতি চলে, হিন্দু মুসলিম রাজনীতি চলে। এই জিনিসগুলোই মূলত এই তৃতীয় বিশ্বকে একটা
পরিচিতি দেয় পুরো বিশ্বের কাছে। এশিয়ার মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান আমরা সবাই এই একই ক্যাটাগরিতে পড়ি। আফ্রিকার মধ্যে নাইজেরিয়া, কেনিয়া, বিভিন্ন দেশ আছে, লাতিন আমেরিকা আছে, ব্রাজিল, ঘানা, এইসব দেশও এই তৃতীয় বিশ্বের দেশের ক্যাটাগরিতে পড়ে। পৃথিবীতে বহুত দেশ আছে যেগুলো তৃতীয় বিশ্বের ক্যাটাগরিতে পড়ে। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। এই যে উন্নয়নশীল দেশগুলা, এদের একটা বৈশিষ্ট্য দেখবেন যে এরা নিজেদের যে ক্যাপিটাল সিটি, এই ক্যাপিটাল সিটিটাকে পুরো আধুনিকভাবে গড়ে তোলার চেষ্টা করে এবং এটা দেখিয়ে পুরো বিশ্বকে বোঝাতে চায় যে তারা একটা উন্নয়নশীল দেশ বা একটা উন্নত দেশ। কিন্তু ওইসব দেশের গ্রাম অঞ্চল বা শহরের বাইরে যদি আপনি চোখ বুলান, তাহলে দেখবেন সেই যে কোল্ড ওয়ারের সময় যেসব বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল, বৈশিষ্ট্যের কারণে সেই সব দেশগুলোকে ওই ক্যাটাগরিতে রাখা হয়েছিল, তার খুব একটা পরিবর্তন সেখানে এখনো ঘটেনি। সবশেষে এই যে উন্নয়নশীল দেশগুলো যারা আছে বা তৃতীয় বিশ্বের দেশ যারা আছে, এরা দেখবেন সবসময় উন্নত দেশ হিসেবে নিজেদেরকে রূপান্তরিত করার জন্য কাজ করে, বিভিন্ন প্রজেক্টে কাজ করে। এবং আশ্চর্যের কথা হচ্ছে এই সবগুলো দেশে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই নিজেকে উন্নয়নশীল থেকে উন্নত দেশে রূপান্তরিত করার যে প্রজেক্ট, এই প্রজেক্টগুলোতেই। ওইসব দেশের যে গভর্নমেন্ট, সেটা ডেমোক্রেটিক হোক বা ডেমোক্রেটিক তো গভর্নমেন্ট হবেই না উন্নয়নশীল দেশে, মানে নামে হতে পারে কিন্তু কাজে হবে না। তারপরে হচ্ছে ডিক্টেটরশিপ হোক বা সামরিক শাসক হোক, এরাও ওই একই লক্ষ্যে কাজ করে যে আমাদের উন্নত হতে হবে, কিন্তু আদতে তাদের মূল লক্ষ্য হচ্ছে নিজেদের পকেট ভরা। আর এই কারণেই তারা আজ পর্যন্ত উন্নয়নশীল থেকে উন্নত দেশে রূপান্তরিত হতে পারেনি। এই জন্য এদেরকে এখনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়। তাতে কারো খারাপ লাগলে উন্নয়নশীল শব্দটা ব্যবহার করতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল যে অবস্থা সেটা হচ্ছে ওই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতোই এখনো। এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা তৃতীয় বিশ্বের দেশ, এই শব্দটা নিয়ে যাদের খারাপ লাগে তাদের এই জিনিসটাও বোঝা উচিত, যখন তৃতীয় বিশ্বের কোনো দেশের একজন মানুষ প্রথম বিশ্বের কোনো একটা দেশে যায় এবং সেখানে গিয়ে যখন দেখে এটা হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তখন তার মনের মধ্যে প্রশ্ন জাগে, ক্ষোভও জাগে। ক্ষোভ এই কারণে যে আমার দেশ কেন তৃতীয় বিশ্বের দেশ, আমার দেশ কেন প্রথম বিশ্বের দেশে রূপান্তরিত হতে পারলো না। আবার প্রশ্নও জাগে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই জিনিসগুলো এরকম, এই নিয়মটা এরকম, তাহলে আমার দেশে কেন সেই নিয়মটা চালু করা যায়নি। তৃতীয় বিশ্বের দেশের নাগরিক হয়ে নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই, বা কেউ বললে তাতে ভায়োলেন্ট হওয়ার কোনো কারণ নেই। উল্টো যেটা করা যেতে পারে সেটা হচ্ছে নিজেকে সংশোধন করা, নিজের দেশকে সংশোধন করা। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেসব জিনিসগুলো আছে, যেসব রুল আছে, সেগুলো আমার দেশে নাই কেন, এই প্রশ্নগুলো ওই দেশের যে গভর্নমেন্ট তার কাছে রাখা, যে কেন আমার দেশে এই জিনিসগুলো নেই আর কেন আমার দেশে এত দুর্নীতি, কোন কোন খাতে এত দুর্নীতি কেন হচ্ছে, এই প্রশ্নগুলো তখন আপনি আপনি সামনে এসে যাবে যদি নিজেকে উন্নত দেশে পরিণত করার ইচ্ছা থাকে। আর যদি শুধু নাম পরিবর্তন করার ইচ্ছা থাকে যে আমি থাকবো তো একই রকম, নাম পরিবর্তন করে দেবো, তাহলে তো শুধুমাত্র উন্নয়নশীল কেন, উন্নত দেশ লিখে দিলেই হয় যে উন্নত দেশে আমরা আছি, ব্যাস আর কি।